গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বাউন্টি সিরিজের তৃতীয় বই জেমস নরম্যান হল এবং চার্লস নরডফের লেখা পিটক্যার্নস আইল্যান্ড, আজ চতুর্থ পর্ব। বসতির সিকিমাইল মতো দক্ষিণে বনের ভেতর এক বুড়ো প্যান্ডানার্স গাছ দাঁড়িয়ে আছে কাঁটাওয়ালা পাতাগুলোকে রোদে মেলে দিয়ে। গাছটার কাণ্ড বায়বীয় মূলের এক পিরামিডের উপর ভর করে টানা 20 ফুট উঠে গেছে কোন রকম শাখা প্রশাখা ছাড়াই। বায়বীয় মূলগুলোর একটি বেয়ে নেমে আসছে হুটিয়া। গাছটার তলা ভরে আছে পাতায়। হুটিয়াই ওগুলো সব খসিয়েছে গাছে উঠে। নিচে নেমে পাতাগুলো কুড়িয়ে এক জায়গায় করতে লাগলো সে। একটু পরপরই কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করছে আর সতর্ক চোখে তাকাচ্ছে এদিক ওদিক। হঠাৎ হাতের কাজ ফেলে কাছের একটা পুরাও গাছের ঝোপের ভিতর ঢুকে গেল ও। হালকা পায়ে বন পেরিয়ে এসে প্যান্ডানাস গাছটার কাছে দাঁড়ালো উইলিয়ামস। ওপর দিকে তাকালো ঘাড় পেছনে হেলিয়ে, তারপর নিচে জড়ো করা পাতাগুলোর দিকে, তারপর অনিশ্চিত ভঙ্গিতে চারপাশে। মৃদু একটা হাসির শব্দ পৌঁছল উইলিয়ামসের কানে। পর মুহূর্তে ওর বাহুর বাঁধনে ধরা পড়ল মেয়েটা। ফাস্ট কই? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল হুটিয়া। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও সন্ধ্যার আগে ফিরবে না। উইলিয়ামস যখন ঝোপের ভেতর হুটিয়ার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শুয়ে আছে আর ওর সঙ্গীরা খাড়ি থেকে কাঠ আনতে গলদঘর্ম হচ্ছে, ঠিক সেই সময় ওদের বাড়ির পাশে বসে আছে প্রুডেন্স। সামনে এক বোঝা প্যান্ডানাস পাতা, পাতা থেকে কাটা খসাচ্ছে সে। খুব বেশি হলে 16 হবে ওর বয়স। ছোটখাটো গড়ন, কিন্তু দারুণ দেহ সৌষ্ঠব। শরীরের কোনো অংশে মাংসের একটু কমতি বা বাড়তি নেই। ফিকে সোনালি ত্বক, মাথায় তাম্রলাল চুল। পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখল সে পথের দিকে। চোখের কোণ দিয়ে দেখল টারারও আসছে। কিছুই দেখেনি এমন ভঙ্গিতে কাজ করতে লাগলো প্রুডেন্স। টারারু কাছে এসে যখন কথা বলল, চমকে ওঠার ভান করল সে। আর সবাই কই? জিজ্ঞেস করল টারারু। আও, একেবারে চমকে দিয়েছ আমাকে। হাসতে হাসতে ওর পাশে বসল টারারু। আমাকে ভয়? দাঁড়াও, তোমাকে মজা বোঝাবো যখন মিলস কাছাকাছি থাকবে না। আর মেয়েরা কোথায়? পাতা আনতে গেছে। ভালোই কাজ করছো তোমরা। কত পাতা লাগছে তোমাদের? 2000, বলল প্রুডেন্স। 1870টা তৈরি হয়ে গেছে। আর কিছু বলল না সে। মুখ নিচু করে কাজ করতে করতে গান ধরল মৃদু কণ্ঠে। গানের কথাগুলো এরকম: একটা পাখির চূড়ায় উঠেছে, তছনছ করছে অন্য পাখিদের নীড়। সঙ্গিনীকে খাওয়ানোর জন্য খুঁজছে ডিম। তার সঙ্গিনী তার বাসা বাঁধছে না, সে ঝোপের ভেতর লুকিয়ে আছে অন্য এক পাখির সাথে। এই গান শেষে আরেকটা গান ধরল প্রুডেন্স। একঘেয়ে সুরে গেয়ে চলল। শ্রোতার কথা ভুলে গেছে যেন। তবে পাখিদের কীর্তি নিয়ে আর গাইছে না ও। টারারু কিছুক্ষণ ওর মনোযোগ আকর্ষণের ব্যর্থ চেষ্টা করে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে এগিয়ে গেল দ্বীপের ভেতর দিকে। প্রুডেন্সের প্রথম গানটা আনমনা করে দিয়েছে ওকে। এই মুহূর্তে বেশিরভাগ বহুপ্রেমী পুরুষের মতো নিজের স্ত্রীর সতীত্ব সম্পর্কে দুশ্চিন্তাগ্রস্ত ও। পিঠে ভারী এক বোঝা নিয়ে বনপথ ধরে চলেছে হুটিয়া। ঝোপঝাড়ের পাশ কাটিয়ে নীরবে এগোচ্ছে বসতির দিকে। সতর্ক চোখ, কান খাড়া। স্বামীকে দেখার অন্তত 10 সেকেন্ড আগেও টের পেল সে আসছে। অমনি ভাবভঙ্গি বদলে গেল হুটিয়ার। মুখে দেহে ফুটে উঠল পরিশ্রম আর ক্লান্তির ছাপ। বোঝা নামাও, কাছে এসে কঠিন কণ্ঠে আদেশ করল টারারু। ক্লান্তির এক দীর্ঘশ্বাস ফেলে পাতার আটিটা নামিয়ে রাখল হুটিয়া। বাঁচলাম, তুমি এসে পড়েছ। মুখের কাঠিন্য একটু শিথিল হল না টারারুর। ভুরু কুচকে তাকালো হুটিয়ার চোখে চোখে। এমন শান্ত নিরীহ ভঙ্গিতে চাউনিটা ফিরিয়ে দিল হুটিয়া যে মুহূর্তে সন্দেহ দূর হয়ে গেল টারারুর মন থেকে। অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে সবসময় তৈরি থাকলেও স্ত্রীকে সে সত্যিই ভালোবাসে। সে নিরপরাধ, এই বিশ্বাসটা অদ্ভুত এক প্রশান্তি দেয় ওকে। কোন অসতী স্ত্রী, ও ভাবল, এমন সহজভাবে স্বামীর মুখোমুখি হতে পারে না। অবশেষে হাসি ফুটল টারারুর মুখে। পাতার আটিটা তুলে নিল নিজের পিঠে। সস্ত্রীক রওনা হলো বসতির দিকে। মার্চের প্রথম দিকে এক বিকেলে স্নানের জলাশয়ে গেছে হুটিয়া। মেজাজ খারাপ ওর। টারারুর সাথে কিছুক্ষণ আগে এক দফা ঝগড়া হয়ে গেছে। শুধু তাই নয়, টারারু দুজন মাউরির সামনে পিটুনি লাগিয়েছে ওকে। অন্য মেয়েরা যতক্ষণ না গোসল শেষ করে বসতির দিকে চলে গেল,
ততক্ষণ হুটিয়া বসে রইল একটা পাথরের উপর। তারপর উঠে দাঁড়ালো আস্তে আস্তে। সব মেয়ে চলে গেলেও প্রুডেন্স এখনো যায়নি। হাঁটু পানিতে দাঁড়িয়ে ঝুঁকে ও একটা ছোট ক্যালাবাস ভরছে। হুটিয়ার দিকে পেছন, এলো চুলে ঢাকা পড়ে গেছে কোমর পর্যন্ত। তাড়াতাড়ি করো, রুক্ষ কণ্ঠে তাড়া লাগালো হুটিয়া। আমি একা একা গোসল করব। ঘাড় ফিরিয়ে নিরুত্তাপ চোখে ওর দিকে তাকালো প্রুডেন্স। কে তুমি? এই দ্বীপের রানী? আমি তোমার চাকর নাকি? জানো না আমার স্বামী সাদা মানুষদের একজন? স্বামী? রাগে চিড়বিড়িয়ে উঠল হুটিয়া। তা কয়টা স্বামী দরকার তোর? সাবধান, আমারটার দিকে তোর চোখ পড়েছে, আমি খেয়াল করেছি। রাখিস তোর স্বামীকে, মুখ বেঁকিয়ে বলল প্রুডেন্স। কেমন পারিস দেখব। একেবারে আতে গিয়ে লাগলো কথাটা হুটিয়ার। লাল কুত্তি, চেঁচালো ও। মাদি শুয়োর, লাফ দিয়ে পানিতে নামলো হুটিয়া। ঝপঝপ করে গিয়ে মুট করে ধরল প্রুডেন্সের লাল চুল। সামান্য ধস্তাধস্তির পর সে ওকে বসিয়ে ফেলল পানিতে। তারপর এক হাতে চুল, অন্য হাতে কাঁধ ধরে চুবাতে লাগলো প্রুডেন্সকে। প্রুডেন্স মরিয়া হয়ে ছোটার চেষ্টা করতে লাগলো হুটিয়ার হাত থেকে, কিন্তু পারল না। চুলের গোছা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মনের স্বাদ মিটিয়ে ওকে চুবালো হুটিয়া। অবশেষে প্রুডেন্সের যখন আধমরা অবস্থা, সন্তুষ্ট হয়ে ওকে ছেড়ে দিল সে। গভীর পানিতে গিয়ে গোসল করতে শুরু করল নিজে। প্রুডেন্স টলতে টলতে উঠে এলো হ্রদ থেকে। কম্পিত হাতে কাপড় পরল। ক্যালাবাসটা কোনো মতে তুলে নিয়ে হারিয়ে গেল বনের ভেতর। বসতির একটু আগে এক জায়গায় দাঁড়িয়ে চুল ঠিক করে নিল, মনটাকেও একটু বশে আনলো। তারপর সোজা গেল নিজেদের রান্নাঘরে। যা ভেবেছিল তাই, ফাস্টো রান্নাঘরে আছে। 3 পেয়ে একটা টুলে বসে নারকেল কোড়াচ্ছে মুরগিদের জন্য। ওর সাড়া পেয়ে মুখ তুলে তাকালো ফাস্টো। একটা কথা বলা দরকার মনে করছি তোমাকে, প্রুডেন্স বলল। তুমি সবসময় খুব ভালো ব্যবহার করো আমার সাথে। আমি ছোট, তুমি আমার মায়ের মতো, তাই লোকজন কানাকানি শুরু করার আগেই তোমাকে জানানো উচিত বলে মনে করছি। হয়েছে কি, ভনিতা না করে বলো তো, বলল ফাস্টো। সরল সোজা ও পরিশ্রমী এই মহিলার মনটা বড় নরম। সত্যি ও মেয়ের মতো দেখে প্রুডেন্সকে। ওর হাত ধরল সে। কি হয়েছে রে? আবার জিজ্ঞেস করল। এক মুহূর্ত ইতস্তত করল প্রুডেন্স, তারপর শুরু করল। কথাটা এমন বিশ্রী, বলতে সংকোচ হচ্ছে। তোমার ভালো চাই, না বলেও পারছি না। তুমি চোখ খোলা রাখছো না কেন? উইলিয়ামস ভালো মানুষ, সন্দেহ নেই, তোমাকে ভালোবাসে। তবু প্রত্যেক পুরুষই মেয়ে মানুষের সামনে দুর্বল। আর মেয়ে মানুষটা সুন্দরী হলে তো কথাই নেই। হুটিয়া অনেকদিন ধরে ওকে চাইছিল। এতদিনে ওর মনস্কামনা পূর্ণ হয়েছে। তুমি আর টারারু যখন অন্ধ হয়ে বসে আছো, তখন ওরা রোজ গোপনে দেখা করছে ঝোপের ভেতর। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে যাও নিজের চোখে দেখে এসোগে। উইলিয়ামস যখন গোসল করতে চায়, বনের ভেতর বড় প্যান্ডানাস গাছটার আশেপাশে লুকিয়ে থেকো, দেখতে পাবে কেমন গোসল করে। ফাস্টো নিঃশব্দে বসে রইল কিছুক্ষণ। দু চোখ জলে ভরে উঠছে। তারপর কয়েকবার মেয়েটার হাতে চাপ দিয়ে ছেড়ে দিল সে। আমি বিশ্বাস করতে পারছি না রে, একদম বিশ্বাস করতে পারছি না। তবু যা বললি সে মতোই করব। ওই মেয়ে মানুষটার সাথে আমার স্বামীকে যদি, আজ রাতে আর ঘুম হবে না। পরদিন সন্ধ্যায় যখন চাঁদ উঠল, ম্যাককয়ের বাড়ির পথে রওনা হলো উইলিয়ামস। পৌঁছে দেখল সবাই শুয়ে পড়েছে। মেরি কেবল মোমবাদামের একটা সলতে জেলে প্যান্ডানাস পাতা দিয়ে মাদুর বুনছে। বছর 25 বয়স মেয়েটার। সবচেয়ে বেশি যাদের তাহিতির জন্য প্রাণ পুড়ছে তাদের একজন। আস্তে ওর নাম ধরে ডাকল উইলিয়ামস। ম্যারি, এই ম্যারি, উইল ঘুমিয়ে পড়েছে। টাপা কাপড়ের বিছানা থেকে উঠে এলো ম্যাককয়। কে? জ্যাক। এই একটু বিশ্রাম নিচ্ছিলাম, সারাদিন আজ ভয়ানক খাটুনি গেছে। বাইরে এসো, ফাস্টোকে দেখেছো? না, কি হয়েছে? দুপুরের পর যখন আমি গোসল করতে যাই তখন ও ডিম আনতে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে উইল। আমি দেখিনি, জবাব দিল ম্যাককয়। দাঁড়াও, মেরিকে জিজ্ঞেস করে দেখি। ঘরের ভেতর চলে গেল ও। মেরির সঙ্গে ফিসফিস করে আলাপ করে জানল মেরি ওকে দেখেছে। বিকেলে এই পথে যাচ্ছিল। মেরি ডেকেছিল, ফাস্টো ঘাড়ও ফেরায়নি। ডিম আনার ঝুড়ি ছিল ওর হাতে। সন্দেহ নেই দড়ির দিকে যাচ্ছিল।
হতবুদ্ধির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল উইলিয়াম। তারপর বলল, ধন্যবাদ উইল, বাড়ি যাই, সকালের মধ্যে না ফিরলে খুঁজতে বেরোবো। সারা রাত ঘুমাতে পারল না উইলিয়ামস। ফাস্টের পাট করা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করল। ভোরে উঠে রওনা হলো মার্টিন আর ইন্ডিয়ানদের একজনকে নিয়ে। ছোট ক্যানুটা জলে নামিয়ে এগুলো ঢেউয়ের উপর দিয়ে। দ্বীপের একেবারে পূব প্রান্তের অন্তরীপ ঘুরে বেয়ে চলল দক্ষিণের পাশ ধরে। অবশেষে পৌঁছালো দড়ির গোড়ার অর্ধচন্দ্রাকৃতি উপসাগরটায়। একটু বড় একটা ঢেউয়ের মাথায় উঠে উঁচু হলো কেন। অমনি ইন্ডিয়ানটা বিস্ময়সূচক একটা শব্দ করল তীরের দিকে আঙুল উঁচিয়ে। পাহাড়টার পাদদেশে ছোট্ট একটা প্যান্ডানাস গাছের পাশে দলামোচা পাকিয়ে পড়ে আছে কিছু একটা। ডাঙায় চলো, নির্দেশ দিল উইলিয়ামস। প্যান্ডানাস গাছটার সামনে বিরাট দুটো পাথরের চাঙড়ের মাঝখানে কেন ভিড়ালো ওরা। লাফ দিয়ে নামলো উইলিয়ামস। নেমেই ছুটে গেল প্যান্ডানাস গাছটার দিকে। বাকি দুজন কেন যাতে ভেসে না যায় তার ব্যবস্থা করলো আগে, তারপর নামলো। ওদের মাথার উপর দিয়ে চক্কর কাটছে অসংখ্য সামুদ্রিক পাখি। বেশ খানিকটা ওপরে পাহাড়ের গায়ে খাঁজে কন্দরে বসে আছে আরো পাখি। একটু পরপরই তাদের অনেকে উড়ে যাচ্ছে, আবার এসে বসছে। উইলিয়ামস ফিরে এলো কেনই। টাপা কাপড়ের একটা চাদর নিয়ে আবার গেল প্যান্ডানাস গাছটার দিকে। চাদরটা ধীরে ধীরে বিছিয়ে দিল ফাস্টের রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহের উপর। হাঁটু গেড়ে বসল ওর পাশে। পেছনে মার্টিনের আওয়াজ পেয়ে হাত নেড়ে এগোতে বারণ করল ওকে। ক্যানুর কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলো মার্টিন আর ইন্ডিয়ানটা। অনেকক্ষণ পর উঠে এলো উইলিয়ামস। ফাস্টকে চাদরে মুড়ে দুহাতে তুলে এগিয়ে এলো ক্যানুর কাছে। আস্তে খোলের ভেতর নামিয়ে রাখলো দেহটা। তিনজনে উঠে চলল ক্যানুই। নিঃশব্দে বেয়ে চলল বাউন্টি বেয়ের দিকে। বাউন্টি পুড়িয়ে ফেলার কয়েকদিন পরেই মিনারি একটা জায়গা পছন্দ করেছিল, যেখানে ও ওর পলিনেশীয় সঙ্গীদের সহায়তায় একটা মন্দির গড়ে তুলছে। গৃহহীন বা ভবঘুরে যারা, তারা সকল পবিত্রতার আধার সাগরের তীরে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে পারে। কিন্তু গৃহী মানুষদের কাছে তো মন্দির খাড়া করতেই হবে। 6 জন স্থানীয় পুরুষ একই দেবতা টারোয়ার উপাসক। তাদের মন্দিরে তাদের উদ্দেশ্যে নিবেদিত হবে। বেশ কিছুদিন ধরে কখনো একা কখনো তেহাতিথিকে সঙ্গে নিয়ে ঘুরেছে মিনারি এমন একটা জায়গার খোঁজে, যার উপর সাদা মানুষের চোখ সহজে পড়বে না। অবশেষে মন মতো জায়গাটাও পেয়ে যায়। পশ্চিমের 2 চূড়ার সংযোগকারী পাহাড়ের এক বন ছাওয়া ঢালে। সেদিনও একা ছিল এবং সেই সময় থেকে একাই ও শুরু করে জায়গাটা পরিষ্কার করার কাজ। মাত্র কয়েকবার কুঠার চালানোর পরই বুঝতে পারে অন্য উপাসনাকারীরা অতীতে কোনো এক সময় জড়ো হয়েছিল ওখানে। ঘন ঝোপঝাড় কিছুটা কেটে সাফ করার পর ও আবিষ্কার করে শ্যাওলা পড়া পাথরের এক চাতাল। খাড়া কতগুলো পাথর বসানো তার উপর। এই পাথরগুলোর সামনেই হাঁটু গেড়ে বসত প্রার্থনাকারীরা। কাছেই উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে 2টি বিমূর্ত মানব মূর্তি, মানুষের চেয়ে লম্বা। একটা মূর্তির সামনে পাথরের চাতাল। চাতালটা তোলার চেষ্টা করল মিনারি। গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করার পর সাফল্যের মুখ দেখল ও। চাতালটার নিচে সরু এক মানুষ সমান লম্বা একটা গর্ত। তাতে শুয়ে আছে পাঁজরের উপর দুহাত ভাঁজ করা এক কঙ্কাল। খুলিটার নিচে বালিশের মতো করে রাখা বিরাট এক মুক্ত ঝিনুকের খোল। আহ! রুদ্ধশ্বাসে উচ্চারণ করল তাহিতীয় গোত্রপতি। আমার নিজের জাতের মানুষ। মুক্ত ঝিনুক জন্মায় যে দেশে, সেখান থেকে এসেছিল। স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর সাবধানে আগের জায়গায় নামিয়ে রাখল চাতালটা এবং নেমে পড়ল মন্দির থেকে। পলিনেশীয়দের জীবনধারার প্রতিটি পর্যায়ে ধর্ম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একমাত্র যুদ্ধের সময় ছাড়া মৃতদেহ এবং সব ধর্মীয় অনুশাসনের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তারা। মৃতের অস্থিকে শান্তিতে থাকতে দিতে হবে। তাছাড়া পুরনো মন্দিরের কোনো পাথর নতুনটা গড়ার সময় ব্যবহার করা যাবে না। তাই সামান্য দূরে আরেকটা জায়গা পছন্দ করল মিনারি। প্রতিটিকে 6 ফাদম করে লম্বা একটা বর্গক্ষেত্র মেপে নিয়ে আবার শুরু করল কাজ। ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই। সংসার অর্থাৎ উপনিবেশের কাজ শেষে যেদিন 1 বা 2 ঘন্টা অবসর পায়, সেদিনই স্বজাতীয় সঙ্গীদের নিয়ে ও চলে আসে। সব সঙ্গীকে না পাওয়া গেলে যাদের পাওয়া যায় তাদের নিয়ে চলে আসে। সাজিয়ে চলে পাথরের পর পাথর। পাথরের কোনো অভাব নেই। নিচে এক গিরিখাতে আছে অজস্র। সেখান থেকে নিয়ে এলেই হলো। একটু একটু করে রূপ পেতে লাগলো টারোয়ার মন্দির, পাথরের একটা বেদি,
তার উপর খাড়া পাথর সারি দিয়ে সাজানো, মাঝখানে গজ 3 উঁচু একটা পিরামিড। সেটাকে পবিত্র করা হলো তাহিতির পূর্বপুরুষীয় মন্দির থেকে আনা পাথর দুটো দিয়ে। সবশেষে পুরো মন্দিরটার চারদিকে তুলে দেওয়া হলো পাথরের প্রাচীর। প্রাচীরের গোড়ায় লাগানো হলো বাছাই করা কিছু লতাগুল্মের গাছ। এপ্রিলের প্রথম দিকের একটা ভোর। মিনারি সাথীদের নিয়ে মন্দিরের বেদি আর প্রাঙ্গণ ঝাড় দিচ্ছে। আজ উদ্বোধন হবে মন্দিরের, দেবতাকে জাগানো হবে নিদ্রা থেকে। প্রত্যেকের কাঁধ তথা ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত দেবতার সম্মানে। ঝাড়ু দেওয়া শেষ করে বেদির সামনে দাঁড়ালো সবাই মাথা নিচু করে নীরবে। মিনারি প্রাঙ্গণের একপাশে সরে ছোট্ট একটা কুটিরে গিয়ে ঢুকল পুরোহিতের পবিত্র পোশাক পরার জন্য। গোড়ালি পর্যন্ত ঝুলে পড়া কালো রং করা টাপার আলখেল্লা পরে ও যখন বেদির সামনে ফিরে এলো, তখন সূর্য উঠছে পূব দিগন্তে। পাহাড়ের জন্য দেখা না গেলেও তার আভায় লাল হয়ে উঠেছে পূবের আকাশ। অদৃশ্য সূর্যের দিকে ফিরে দুহাত উঁচু করে সুর করে আবৃত্তি করতে লাগলো মিনারি। মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল মিনারি, যতক্ষণ না সূর্যের সোনালী রশ্মি ওদের উপর পাহাড়ের চূড়া স্পর্শ করল। অবশেষে তেহাতিতির দিকে তাকিয়ে একটা ইশারা করল সে। পিরামিডটার পেছনে চলে গেল তেহাতিতি, ফিরল ছোট্ট একটা কারুকাজ করা বাক্স নিয়ে। অদ্ভুত দেখতে বাক্সটা, দুপাশে দুটো হাতল লাগানো পালকির মতো। ওদের বিশ্বাস ঈশ্বরের আবাসস্থল ওই বাক্স। বাক্সটার দিকে তাকিয়ে গম্ভীর উদাত্ত স্বরে উচ্চারণ করতে লাগলো মিনারি, আমাদের নিবেদন শোনো ও টারোয়া, আমাদের আবেদন শোনো, প্রতিপালন করো দেশের মানুষকে, রক্ষা করো আমাদের, বাঁচতে দাও, রক্ষা করো আমাদের, আমরা মানুষ আর তুমি আমাদের প্রভু। থামল পুরোহিত মিনারি। এক মুহূর্তের গভীর গম্ভীর নিঃশব্দ। তারপর, ও টারোয়া, আমাদের প্রয়োজনে তোমাকে জাগিয়েছিলাম, এখন ঘুমাও আবার। প্রার্থনা শেষ করল, পূজা অনুষ্ঠানও শেষ। পিরামিডের পেছনে গিয়ে কারুকাজ করা বাক্সটা যথাস্থানে রেখে এলো তেহাতিতি। মিনারি আবার ঢুকল পাশের কুটিরে পুরোহিতের পোশাক খুলে রাখার জন্য। এই সময় ঝোপের ওপাশ থেকে শোনা গেল মানুষের গলা। মিলস আর ম্যাককয় পৌঁছালো মন্দিরের সামনে। ইন্ডিয়ানদের দেখে দাঁড়িয়ে পড়ল ওরা। দেয়াল ঘেরা প্রাঙ্গণটার দিকে এগিয়ে এলো। প্রশংসার চোখে তাকিয়ে আছে ম্যাককয়। দারুণ, তোমরা মোটে 6 জনে বানিয়েছো এটা তেহাতিতি? মাথা ঝাঁকালো তেহাতিতি। এটা আমাদের মন্দির, এখানে আমরা দেবতার পূজা করব। কি বলছে ও? তাচ্ছিলের সঙ্গে জিজ্ঞেস করল মিলস, এবং জবাবের অপেক্ষা না করে ঢুকে পড়ল দরজা পেরিয়ে। বেদির সামনে গিয়ে পিরামিডটা দেখল কিছুক্ষণ, তারপর সিঁড়ি বেয়ে উঠতে গেল বেদির ওপর। ওর কাঁধে হাত রাখল মিনারি। ইতিমধ্যেই ও ফিরে এসেছে কুটির থেকে। তোমার কাঁধ, বলল ও। এটায় উপর ওঠার আগে কাঁধের কাপড় সরাও। মিলস সাকুল্যে 1 ডজন স্থানীয় শব্দ জানে কিনা সন্দেহ। মিনারির বক্তব্য ও বুঝতে পারল না, বোঝার চেষ্টাও করল না। ঝটকা মেরে মিনারির হাতটা সরিয়ে দিয়ে ও আবার উঠতে গেল। উদ্বিগ্ন কণ্ঠে পেছন থেকে চিৎকার করে উঠল ম্যাককয়, পাগল হয়েছে জন, কাঁধের কাপড় সরাও। ও বলছে এটা ওদের কার্ক, কার্কে মাথা ঢেকে ঢুকতে পারবে তুমি? রুক্ষভাবে একটু হাসল মিলস। কার্ক বলছো এটাকে? বিধর্মী নচ্ছারদের সামান্য একটা মন্দির আর তুমি বলছো কার্ক? আমি দেখব, জামা না নামিয়ে। উঠতে শুরু করল মিলস। 3টে ধাপ সবে উঠেছে কি ওঠেনি, অমনি বাঘের মতো লাফ দিল মিনারি। ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে মাটিতে ছুড়ে দিল মিলসকে। হাত পা ছড়িয়ে ধপাস করে পড়ল মিলস বেদির সিঁড়ির নিচে। গাধা, বলল ম্যাককয়। এবার হলো তো? দ্বিতীয় আরেক লাফে ভূপাতিত মিলসের পাশে এসে দাঁড়িয়েছে মিনারি। চোখ দুটো জ্বলছে ওর ক্রোধে। অন্য ইন্ডিয়ানগুলোর চোখে মুখে আতঙ্ক। একটা গন্ডগোল লাগতে যাচ্ছে ভেবে নয়, মন্দিরের পবিত্রতা ক্ষুণ্ণ করার পরিণাম ভেবে। ভাগ্য ভালো মিলসের, ম্যাককয় বেশ ভালো বলতে পারে স্থানীয় ভাষা। পরিস্থিতি শান্ত করল সে মিনারির সাথে কথা বলে। শান্ত হও মিনারি, তোমার দিক থেকে তুমি ঠিকই করেছো, কিন্তু মিলস আসলে খারাপ কিছু করতে চায়নি। ও ব্যাপারটার গুরুত্বই বুঝতে পারেনি, ব্যাস, আর কিছু না। ওকে নিয়ে যাও এখান থেকে, আর বলে দিও আর কোনো সময় যেন এখানে না আসে। এটা আমাদের পবিত্র স্থান। কষ্টে সৃষ্টে উঠে দাঁড়ালো মিলস। রাগে জ্বলছে ওর চোখ দুটো, মুঠো পাকিয়ে আছে দুহাতে। চলো জন, ওর হাত ধরে বলল ম্যাককয়। একটা কথাও বলবে না। রক্তারক্তি না চাও তো চলো, চলে যাই।
ওদের দিক থেকে ওরা ঠিকই আছে, তাছাড়া ওর সঙ্গে লেগে পারবে? মিলস আর মিনারির সমবয়সী হলেও মিনারির শরীর মিলসের চেয়ে অনেক বড় এবং পেটা লোহার মতো। ম্যাককয়ের পরামর্শ মেনে নেয় সঙ্গত মনে করল মিলস। বসতির দিকে রওনা হয়ে গেল দুজন। তোমরাও চলে যাও। তেহাতিতি ছাড়া বাকি ইন্ডিয়ান কজনের দিকে তাকিয়ে নির্দেশ দিল মিনারি। এ নিয়ে ভেবে মন খারাপ করো না, ম্যাককয়ের কথা তো শুনলে, ও ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারেনি। চলে গেল লোকগুলো। মিনারি আর তেহাতিতি কেবল রইল মন্দির প্রাঙ্গণে। দুজনেই চুপ। কিছুক্ষণ পর মিনারি জিজ্ঞেস করল, তুমি তেহাতিতি আমার চেয়ে ভালো জানো এই সাদা মানুষগুলোকে, ওদের কোনো দেবতা নেই? এইসব ব্যাপারে আমাকে কোনোদিন কিছু বলেনি ক্রিশ্চিয়ান, আমিও জিজ্ঞেস করিনি, তবে আমার মনে হয় ওরা কারো পূজা করে না। কি করে তা হয়? ক্যাপ্টেন কুক 3 বার মাতাভাই এসেছে, 3 বারই দেখেছি প্রতি সপ্তাহের 7ম দিনে ওরা আমাদের মতোই উপাসনা করে, মাথা নুইয়ে হাঁটু গেড়ে বসে নীরবে শোনে একজনের প্রার্থনা। আমাদের সাদা মানুষগুলো তো ওদেরই জাতের, কিন্তু ওদের কখনো এরকম তো করতে দেখি না। তার মানেই তাই, এদের কোনো দেবতা নেই, জবাব দিল তেহাতিতি। গম্ভীরভাবে মাথা নাড়ল মিনারি। দেবতাহীন মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এখানে যদি শুধু আমরা আমাদের মেয়ে মানুষদের নিয়ে থাকতাম ভালো হতো। আমাদের আচরণ এই সাদা মানুষগুলোর কাছে যেমন অদ্ভুত মনে হয়, ওদের আচরণ আমাদের কাছে তেমনই মনে হয়। তাহলে ওদের ভেতরে বেশ ভালো লোক আছে, বলল তেহাতিতি। তা আছে, তবে বেশি না। অনেকে তো মাউরি দাসের চেয়েও খারাপ। মার্টিনের কথা বলছো? নিশ্চয়ই দাসের ঘরে জন্ম ওর। শুধু মার্টিন না, আরো আছে। তোমার তেমোয়া, আমার হুয়ের মতো নিরীহরা আমাদের উপরই নির্ভর করছে, ভাবছে আমরা ওদের রক্ষা করব। কিন্তু এর মধ্যেই কুইন্টাল উইলিয়ামস মিলস ওদের সাথে এমন ব্যবহার শুরু করেছে যা কোনো মাউরি তার দাসের সাথেও করে না। আমরা এখানে কোনো খারাপ মানুষ চাই না, তবু সবার মঙ্গলের জন্য যতটা সম্ভব ধৈর্য ধরব। কিন্তু এমন দিন আসতে পারে। থেমে গেল মিনারি। ক্রিশ্চিয়ান এসবের কিছুই জানে না, তেহাতিতি বলল। আমি ওর চোখ খুলে দেব? ওকে জানালে ভালোই হতো, কিন্তু ব্যাপারগুলো এমন, ওর নিজের থেকেই জানা দরকার। না, আমরা অপেক্ষা করব, তুমি কিছু বলো না। ফাস্টোর শেষকৃত্যের পর 1 মাসেরও বেশি পেরিয়ে গেছে। এর ভেতর উইলিয়ামস একবারের জন্য চোখ তুলে তাকায়নি হুটিয়ার দিকে। মেয়েটা ওকে পছন্দ করে, তবে তার মতো করে। চুপচাপ সুসময়ের জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ, এটা সে জানে। উইলিয়ামস তীব্র মর্মযাতনায় ভুগল প্রায় পক্ষকাল। ওরই প্রতারণার কারণে ফাস্টো আত্মহত্যা করেছে, কিছুতেই এটা মন থেকে তাড়াতে পারল না। রুক্ষ স্বভাবের মানুষ হলেও নির্দয় সে নয়। এই পক্ষকাল এক মনে নিজের কাজ করে গেল সে। হুটিয়া পাশ দিয়ে গেলেও লক্ষ্য করল না। কিন্তু তারপর থেকেই আস্তে আস্তে নিঃসঙ্গতার বোধ পেয়ে বসল ওকে। আগে ফাস্টো ছিল, এখন সেও নেই। এমন শূন্য জীবন নিরর্থক মনে হতে লাগলো ওর কাছে। কিছুদিন যেতে না যেতেই আবার শুরু করলো ঝোপের ভেতর হুটিয়ার সাথে গোপন দেখা সাক্ষাৎ। কিন্তু তৃপ্ত হতে পারল না উইলিয়ামস। ফাস্টো না থাকায় এখন আরো বেশি করে ওর হুটিয়াকে সম্পূর্ণ নিজের করে পেতে ইচ্ছে হচ্ছে। অবশেষে একদিন উইলিয়ামসের মনে হলো হুটিয়াকে ছাড়া তার কিছুতেই চলবে না। মিলসকে নিয়ে ও একদিন কামারশালায় কাজ করছিল। হাতুড়িটা নামিয়ে রেখে ডাকল, জন, একটু শোনো তো। কি হয়েছে? পিঠ সোজা করে নিরুৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল মিলস। এইভাবে আর চলতে পারছি না আমি। সবারই মেয়ে মানুষ আছে, আমার নেই। আমারটা পাবে না, গড়গড়িয়ে উঠল মিলস। ইন্ডিয়ানদের কারোটা নিয়ে নাও। তাই ভাবছি, হুটিয়া হলে কেমন হয়? শুকনো একটু হাসল মিলস। তুমি ভালোই জানো, তবে সন্দেহ নেই হুটিয়া সুন্দরী, আর প্রুডেন্স বলে অনেক বেশি কলাকৌশল জানে। ভাবছি ক্রিশ্চিয়ান কি বলবে, আর মিনারি। চুলোয় যাক মিনারি, সবাইকে ডেকে হাত তুলতে বলো, তোমার অধিকার আছে। জ্যাক উইলিয়ামস আর তার হাপড় ছাড়া আমরা কোথায় যাব? বসতির একেবারে পশ্চিম প্রান্তে ক্রিশ্চিয়ানের বাড়ি, দোতলা। উপরের তলায় পুরোটা জুড়ে একটা মাত্র কামরা। তার চারদিকে খোলা বন্ধ করা যায় এমন জানালা, যাতে আলো হওয়ার কমতি না হয় ঘরটায়। ঘরের ভেতরের একটা মই বেয়ে উঠতে হয় সেখানে। ক্রিশ্চিয়ান আর মাইমিতির শোয়ার ঘর ওটা। নিচ তলাটা 2 কামরায় বিভক্ত।
একটা ক্রিশ্চিয়ানের কাজের ঘর, তার একপাশে একটা ওকের টেবিল, কোনো মতে বানানো চেয়ার তার সামনে, টেবিলের উপরে রাখা একটা বাইবেল, একটা সাধারণ প্রার্থনা পুস্তক, বাউন্টির বড় কম্পাসটা, আর লন্ডনের কোডালের তৈরি একটা সময়রক্ষক। শেষের এই যন্ত্রটায় প্রতিদিন নিয়ম করে চাবি দেয় ক্রিশ্চিয়ান। মাঝে মাঝে ইয়াং এর সহায়তায় চাঁদের গতি অবস্থান দেখে পরীক্ষা করে ঠিক মতো চলছে কিনা। সেদিন দুপুরের খাওয়া সেরে ও মাইমিতির সঙ্গে বসেছে দরজার পাশে রাখা বেঞ্চটায়, আলাপ করছে ওদের উপনিবেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে। হঠাৎ পথের দিকে তাকাতেই দেখল উইলিয়ামস আসছে। অভিবাদন এবং সাধারণ কুশল বিনিময় পর্ব শেষ করে উইলিয়ামস বলল, আপনার সাথে একটু কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলো, কি বলবে? আমার সাথে একা আলাপ করতে চাও? হ্যাঁ স্যার। মাইমিতি উঠে চলে গেল। তারপরও কিছুক্ষণ ইতস্তত করল উইলিয়ামস। অবশেষে বলল, স্যার, মানুষ সবাই সমান নয়, এক একজনকে এক একভাবে গড়া হয়েছে। কেউ গরম, কেউ ঠান্ডা, কেউ বোকা, কেউ বুদ্ধিমান। নিশ্চয়ই স্বীকার করবেন আমি অলস অপদার্থ নই। আমার কাজ আমি জানি, কিন্তু আমার একটা দুর্বলতা আছে মেয়ে মানুষের জন্য। এই দুর্বলতার কারণে স্যার ব্যাপারটা হচ্ছে, আমি আমার মেয়ে মানুষটাকে হারিয়েছি, এখন আরেকটা আমার চাই। শেষের কথাগুলো এক নিঃশ্বাসে বলে আড়ষ্ট ভঙ্গিতে হাতের মুঠো বন্ধ করতে খুলতে লাগলো উইলিয়ামস। এক মুহূর্ত ভাবল ক্রিশ্চিয়ান, তারপর জবাব দিল, হাস্টো মারা যাওয়ার পর থেকে এই আশঙ্কা করছিলাম আমি। তোমাকে দোষ দিচ্ছি না, তোমার দাবি বা আকাঙ্ক্ষা যাই বলো অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো কোনো পুরুষই তার মেয়ে মানুষ তোমার হাতে তুলে দিতে চাইবে না। আমি যে পরামর্শ দেব সেটা ইংল্যান্ডে বা সভ্য সমাজে অত্যন্ত ঘৃণ্য হলেও ব্যবস্থাটা প্রাচীনকালে যথেষ্ট যুক্তিসঙ্গত এবং সম্মানিত ছিল। তোমার এমন কোনো বন্ধু নেই যার সাথে তার মেয়ে মানুষ তুমি ভাগ করে নিতে পারো? মাথা নাড়ল উইলিয়ামস। তাতে আমার চলবে না স্যার, আমি ওই ধাতের নই। একান্ত নিজের করে একজন দরকার আমার। কাকে চাও? হুটিয়াকে। টারারুর বউ? তাহলে টারারুর কি হবে? ও তো সাধারণ এক ইন্ডিয়ান, মেয়ে মানুষ ছাড়াই থাকবেও। টারারু আমাদের মতোই মানুষ। তোমার নিজের অবস্থা দিয়ে ওর অবস্থা বিচার করো। জানি স্যার, একগুঁয়ে স্বরে বলল উইলিয়ামস। তবু ওকে আমার পেতেই হবে। দুহাতে মুঠো পাকিয়ে হঠাৎ মুখ তুলল। জাহান্নামে যাক ছুরি, ও নিশ্চয়ই জাদু করেছে। এ হচ্ছে প্রকৃতির প্রতিশোধ, ক্রিশ্চিয়ান বলল, যেন নিজেকে শোনানোর জন্যই। মুখ তুলল সে। দেখো উইলিয়ামস, তোমার জন্য এই অন্য একজনের স্ত্রী ছিনিয়ে নেওয়াটা আমাদের সবার জন্য একটা মারাত্মক বিপদ হয়ে দেখা দিতে পারে। আমার পরামর্শ হচ্ছে অমন কিছু করো না। আপনি যা বললেন তা আমি নিজেও জানি স্যার, কিন্তু পরামর্শ শোনার অবস্থা আমার পার হয়ে গেছে। মানে আমাদের সবার বিপদ হতে পারে জেনেও তুমি আরেকজনের স্ত্রী ছিনিয়ে নেবে? শোনো উইলিয়ামস, এতটা অমানুষ তোমাকে আমি মনে করি না। আর কোন উপায় নেই স্যার, তবে আপনারা সবাই মত না দিলে আমি এ কাজ না করার চেষ্টা করব। ভোটাভুটি করুন, বেশিরভাগ যদি বলে আমি ওকে পাবো না, আমি মেনে নেব। এইরকম একটা ব্যাপার ভোটে দেওয়ার আবদার করছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? কড়া গলায় বলল বটে ক্রিশ্চিয়ান, কিন্তু ভাবল ঠিক আছে। অবশেষে বলল সে, ব্যাপারটার সঙ্গে যখন আমাদের সবার ভালো মন্দ জড়িত, তোমার কথাই থাকবে। আজ রাতে খাবার পর সবাইকে নিয়ে আসবে এখানে। শান্ত বিকেলের পর নিস্তব্ধ সন্ধ্যা এলো। বিদ্রোহীরা একে একে জড়ো হতে লাগলো ক্রিশ্চিয়ানের বাড়ির সামনে। সবার শেষে এলো ব্রাউন। ও পৌঁছানোর পর উঠে দাঁড়ালো ক্রিশ্চিয়ান। উইলিয়ামস, ওদের বলেছ কেন এখানে আসতে বলেছ? না স্যার, আমার মনে হয় আপনি বললেই ভালো হয়। মাথা ঝাঁকালো ক্রিশ্চিয়ান। একটা প্রশ্ন দেখা দিয়েছে যার সুষ্ঠু সমাধানের উপর নির্ভর করছে এ দ্বীপের প্রত্যেকটা নরনারীর ভাগ্য। উইলিয়ামস ওর মেয়েটাকে হারিয়েছে, এখন ওর বক্তব্য হচ্ছে আরেকটা পেতে হবে ওকে। থামল ক্রিশ্চিয়ান। তারার আলোয় একটা গলা বলে উঠল, আমাদের কারোটা নিশ্চয় নয়। ও চাই হুটিয়াকে, বলল ক্রিশ্চিয়ান, টারারুর বউ। সে তো অনেকবারই পেয়েছে, কুইন্টাল বলল। ক্রুদ্ধ ভঙ্গিতে লাফিয়ে উঠল উইলিয়ামস। তাড়াতাড়ি ওকে থামালো ক্রিশ্চিয়ান। সেটা আমাদের মাথা ব্যথা নয়, বলল ও। ও নিজের ঘরে চায় হুটিয়াকে। ও চায় মেয়েটা স্বামীকে ছেড়ে এসে প্রকাশ্যে ওর সাথে থাকবে। এই প্রশ্নটা নিয়ে ভোটাভুটি করার আবেদন জানিয়েছে ও।
মেয়ে মানুষের জন্য ওর যে আকাঙ্ক্ষা তা অত্যন্ত স্বাভাবিক। অন্য যে কোনো পরিস্থিতিতে ব্যাপারটা শুধুমাত্র ওরই ব্যাপার হতো, কিন্তু আমাদের এখানকার অবস্থা আলাদা। নারী নিয়ে কলহ বা মতান্তর সর্বকালে সর্বদেশেই বিপজ্জনক। আমাদের মতো ছোট একটা জনগোষ্ঠীতে তা আরো মারাত্মক হতে পারে। হুটিয়ার স্বামী মিনারির ভাগ্নে, আর মিনারিকে তো আমরা ভালো করেই জানি। দেহে মনে অত্যন্ত বলিষ্ঠ লোক, একটু অহংকারী এবং নিজের সমাজে একজন গোত্রপতি। টারারুর স্ত্রীকে ছিনিয়ে নেওয়া হলে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। তাছাড়া আমার প্রশ্ন, টারারুর কি হবে? আজ উইলিয়ামসের যে অবস্থা, কাল টারারুরও কি তাই হবে না? ন্যায় বিচারের মর্যাদা চিরন্তন। ইন্ডিয়ানরা অবিচারকে আমরা যতটা করি ঠিক ততটাই ঘৃণা করে। আমরা এখানে দুটো ভিন্ন বর্ণের মানুষ একত্রিত হয়েছি, এখন পর্যন্ত কোনো কলহ দেখা দেয়নি, কিন্তু যদি বিদ্বেষ শুরু হয়ে যায় সব শেষ হয়ে যাবে। থামল ক্রিশ্চিয়ান। মৃদু গুঞ্জন উঠল সামনের ঘাসের উপর বসা লোকগুলোর ভেতর। ওরা সমর্থন করছে ওকে, কিন্তু মিলস কথা বলল বন্ধুর সপক্ষে। আমি জ্যাকের সাথে একমত। ইন্ডিয়ানদের চেয়ে উপরে থাকবো আমরা সবসময়। ঠিক বলেছ, বলল মার্টিন। ঠিক বলেছে, ম্যাককয় বলল। আমার তা মনে হয় না। আমি মনে করি মিস্টার ক্রিশ্চিয়ানই ঠিক। টারারুর কাছ থেকে হুটিয়াকে ছিনিয়ে নিলে রক্তারক্তি শুরু হয়ে যাবে। আমি স্বার্থপর নই। উইলিয়ামস চাইলে আমার মেরিকে ওর সাথে ভাগ করে নিতে পারি। তোমার মেরি তোমারই থাক, গর্জে উঠল উইলিয়ামস। সেক্ষেত্রে ভোট ছাড়া তো কোনো উপায় দেখছি না, বলল ক্রিশ্চিয়ান। তোমরা তৈরি? মনে রাখবে, এখানে ব্যাপারটার ফয়সালা হয়ে যাবে, এবং চিরদিনের জন্য। ভোটে যে সিদ্ধান্ত হবে আমরা সবাই তা মানতে বাধ্য থাকব। এখন উইলিয়ামস, টারারুর স্ত্রীকে ছিনিয়ে নিক যারা চাও, তারা হাত তোলো। তীক্ষ্ণ চোখে অন্ধকারের ভেতর তাকালো ক্রিশ্চিয়ান। মিলস আর মার্টিনের হাত উঠল কেবল। তাহলে উইলিয়ামস, ক্রিশ্চিয়ান বলল, ব্যাপারটা দাঁড়ালো তোমরা 3 জন আর আমরা 6 জন। আশা করি তুমি সন্তুষ্ট। সন্তুষ্ট না হলেও আমি ভোটের সিদ্ধান্ত মেনে চলব, রুক্ষ কণ্ঠে জবাব দিল উইলিয়ামস। এরপর থেকে উইলিয়ামস বেশিরভাগ সময় ব্যয় করতে লাগলো বসতির বাইরে। দ্বীপের পশ্চিম অংশে এক বন ছাওয়া মালভূমিতে ও খানিকটা জায়গা পরিষ্কার করেছে একটা কেবিন তৈরি করবে বলে। জুলাই, আগস্ট আর সেপ্টেম্বরের ঠান্ডা মাসগুলোয় প্রতিদিন ভোরবেলা কেউ জাগার আগেই ও উঠে চলে গেল, ফিরল সন্ধ্যার পরে। মিলস ওর মনের অবস্থা বুঝতে পেরে বিশেষ কোনো উচ্চবাচ্য করল না। মার্টিনও প্রথম দিকে 2-3 বার জিজ্ঞাসাবাদ করে মাথা ঘামানো ছেড়ে দিল ওর সম্পর্কে। অক্টোবরের শুরুতে উইলিয়ামস ঘোষণা করল সে তার নতুন বাড়িতে উঠতে যাচ্ছে, এবং সেদিনই মিলসের সহায়তায় তার জিনিসপত্র নিয়ে রওনা হলো কেবিনের পথে। ছোট হলেও কেবিনটা বেশ মজবুত এবং ছিমছাম। প্যান্ডানাস কাঠ চিরে তৈরি করা হয়েছে দেয়াল, চাল প্যান্ডানাস পাতার, কেবল মেঝেটা তৈরি বাউন্টির তক্তা দিয়ে। সামান্য 2-4টে আসবাবপত্র আছে ঘরটায়, সবগুলো অত্যন্ত দক্ষ হাতে তৈরি করেছে উইলিয়ামস। মিলস আগে কখনো আসেনি এখানে। সপ্রশংস দৃষ্টিতে দেখতে লাগলো ও। দারুণ বানিয়েছে তো জ্যাক, পিঠের বোঝা নামিয়ে রাখতে রাখতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল মিলস। সব একেবারে ব্রিস্টল ধাঁচের। একাই থাকবে তুমি? হ্যাঁ, কাজ ঝাঁকালো মিলস। তোমার ব্যাপার তুমি ভালো বোঝো, তবু বলছি ইচ্ছে করলেই তুমি হুটিয়াকে নিয়ে আসতে পারো। তারপর দরকার হলে বোঝাপড়া করা যাবে ইন্ডিয়ানগুলোর সাথে। না, ঝামেলা পাকানোর কোনো ইচ্ছা আমার নেই। ক্রিশ্চিয়ান সবসময় আমাদের সাথে ভালো ব্যবহার করছে, প্রতিদানে আমিও ভালো ব্যবহার করতে চাই। হুটিয়ার চোখের আড়ালে থাকার চেষ্টা করব আমি, কিন্তু কিভাবে যে এর শেষ হবে তা বলতে পারি না। তোমাকে ধন্যবাদ জন, কষ্ট করে আমার মালপত্র পৌঁছে দিয়ে গেলে। সবাইকে বলো কামারশালায় যখনই আমার দরকার পড়বে আমি যাব। মাথা ঝাঁকিয়ে চলে গেল মিলস। উইলিয়াম বসল দরজার গোড়ায়। ভীষণ গরম বিকেলটা, একটু হাওয়া নেই। দরদর করে ঘামতে লাগলো ও। সন্ধ্যার আধার নেমে আসার পর উঠে কেবিনের পেছনে ছোট্ট রান্নাঘরটায় গেল, আগুন জেলে রাতের খাবার তৈরি করল, তারপর খেয়ে শুয়ে পড়ল। রাতেও গরম রইল দিনের মতো। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করল উইলিয়ামস। এই গরমে ঘুমানো যায় না। ভোর হওয়ার আগেই উঠে পড়ল সে। ভোরের ধূসর আলো যখন ফুটতে শুরু করেছে, তখন ওকে দেখা গেল পথ বেয়ে চলেছে ক্রিশ্চিয়ানের বাড়ির দিকে। একই সময় ঘুম থেকে উঠেছে আলেকজান্ডার স্মিথ। উইলিয়ামসের মতো সেও বেশিরভাগ সময় এপাশ ওপাশ করে কাটিয়েছে আর অভিশাপ দিয়েছে গরমকে।
দরজা খুলে চোখ ডলতে ডলতে বাইরে এলো, লম্বা করে হাই তুলল একবার, আর মোড়া ভাঙল। রান্নাঘরে গিয়ে ঢুকলো স্মিথ। নারকেল কোরানিটা এনে বসলো 3 পেয়ে একটা টুলে। কয়েকটা খোসা ছাড়ানো নারকেল ভেঙে কুড়িয়ে খেতে দিল মুরগিদের, নিজে খানিকটা খেলো। তারপর গিয়ে ঢুকলো শুয়োরদের ঘেরে, ওদেরও খেতে দিল খানিকটা কোরানো নারকেল। ইতিমধ্যেই বেশ আলো হয়ে গেছে চারদিক। বলহাদি এসে দাঁড়ালো দরজায়, হাসি মুখে স্বামীর দিকে একটু তাকিয়ে থেকে গিয়ে ঢুকলো রান্নাঘরে নাস্তা তৈরি করার জন্য। স্মিথ জামা খুলে রেখে বড় একটা ক্যালাবাস ভরে আনলো পানের পিপে থেকে। হাত মুখ ধুয়ে নিয়ে বেরোলো তার সবজি বাগান দেখতে। বাড়ির পাশেই প্রায় 1/2 একর জমি নিয়ে বেড়া ঘেরা বাগানটা। শাকসবজির পাশাপাশি ফুলের গাছও লাগিয়েছে স্মিথ বাগানে। স্মিথের সঙ্গে একই বাড়িতে থাকে ইয়ং লোকটা জাহাজের কাজ মোটামুটি বুঝলেও ঘর গৃহস্থালী তেমন বোঝে না, তাই এই কাজগুলো স্মিথকেই করতে হয়। কিছুক্ষণ বাগানের পরিচর্যা করলো ও, তারপর বলহাদির ডাক শুনে উঠে এলো নাস্তা করতে। বলহাদি দেখতে ছোটখাটো হলেও শক্ত সামর্থ্য মেয়ে। বয়স অন্যান্য মেয়ের তুলনায় একটু বেশি, তবু যৌবন অটুট এখনো দেহে। স্মিথ সত্যিকারের ভালোবাসে ওকে। সবসময় অদ্ভুত এক আকর্ষণ বোধ করে ওর জন্যে, এবং সুযোগ পেলে তা প্রকাশ করতেও ছাড়ে না, যেমন এখন করল। বাগান থেকে এসে আরেকবার হাত মুখ ধুয়ে মুছে খেতে বসলো ও। বলহাদি খাবার নিয়ে এলো। খাবারের পাত্রগুলো নামিয়ে রাখা হতে না হতেই ক্ষুধার্ত ভঙ্গিতে হাত চালালো স্মিথ। খাবারের দিকে নয়, বলহাদিকে ধরে এনে বসালো নিজের কোলে। সশব্দে চুমু খেলো ঠোঁটে। সলজ্জ একটু হেসে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে সরে বসলো বলহাদি। খেতে শুরু করলো স্মিথ। 10 মিনিট পর দেখা গেল কুঠার কাঁধে ফেলে রওনা হচ্ছে বনের দিকে। অ্যালেক্স, অ্যালেক্স! রাস্তা থেকে চিৎকার শোনা গেল তেহাতিতির। ইন্ডিয়ানদের ভেতর তেহাতিতির সঙ্গে স্মিথের সম্পর্ক সবচেয়ে নিবিড়। সম্পর্কটা গত 8-9 মাসে বন্ধুত্বের পর্যায়ে পৌঁছেছে। তার একটা কারণ, দুজনই মাছ ধরতে খুব পছন্দ করে। তোমাকে নিতে এলাম, বলল তেহাতিতি। দুপুর পর্যন্ত হাতের কাজ বাদ রাখতে পারবে? মাছ ধরতে যেতাম। আলবাকরের ঝাঁক কোথায় ঘুমায় আমি টের পেয়েছি। মাথা ঝাঁকালো স্মিথ। কুঠারটা বাগানের বেড়ার সাথে খাড়া করে রেখে রওনা হলো তেহাতিতির পেছন পেছন বাউন্টি বেয়ের দিকে। মিলস এবং ম্যাককয়ের বাড়ির পাশ দিয়ে ইন্ডিয়ানদের বাড়িটার সামনে এসে দাঁড়ালো ওরা। পুরুষদের সবাই যার যার কাজে চলে গেছে। স্মিথ আলাপ করতে লাগলো মোয়েটোয়ার সঙ্গে, আর তেহাতিতি ঢুকে গেল ঘরের ভেতর ছিপ বড়শি আনতে। হুটিয়াকে কোথাও দেখা গেল না। দেখো, ঘর থেকে বেরিয়ে তেহাতিতি বলল, অক্টোপাসের টোপ ফেলবো আমরা। কাল রাতে 2টো মেরেছি বর্ষা দিয়ে। সাগর শান্ত খাড়িতে। ছোট ক্যানুটা জলে ভাসিয়ে ওরা রওনা হয়ে গেল দক্ষিণ পশ্চিম দিকে। উপকূল থেকে প্রায় 1 মাইল এসে বৈঠা বাওয়া বন্ধ করল দুজন। এই জায়গা, বলল তেহাতিতি। অনেকদিন ধরে পাখিদের গতিবিধি লক্ষ্য করেছি আমি। যা বুঝেছি, এই জায়গায় মাছের দল খাবারের খোঁজে উপরে আসে না, গভীর পানিতে চলে যায় ঘুমানোর জন্য। 200 ফ্যাদমের চেয়েও লম্বা 2টো সুতোর গুটি নিয়ে এসেছে তেহাতিতি। 2টোর মাথায় বড়শি বেঁধে তাতে টোপ গেঁথে ছেড়ে দিল ওরা। বড়শির খানিকটা ওপরে ভার হিসেবে বেঁধে দিয়েছে 2টো পাথর। প্রথমে 100 ফ্যাদমে চেষ্টা করে দেখি, বলল তেহাতিতি। ক্যানুর দুপাশ থেকে সুতো ছাড়তে লাগলো দুজন। 100 ফ্যাদম যেখানে শেষ হয়েছে সেখানে 2 গুটিতেই একটা করে গিঁট দেয়া আছে। সেই পর্যন্ত ছেড়ে ওরা আস্তে আস্তে নাড়তে লাগলো সুতো, 600 ফুট নিচে মাছেদের আকৃষ্ট করার জন্য। সূর্য বেশ উঠে এসেছে ইতিমধ্যে। এদিকে 1 ফোঁটা বাতাস নেই। উত্তর দিগন্তে স্থির হয়েছে 1 টুকরো কালো মেঘ। এই সকালেও গরমে তিষ্ঠানো দায়। ঝড় হবে, বলল তেহাতিতি। আজ রাতে চাঁদ পুরো থাকবে। মাথা ঝাঁকালো স্মিথ। ক্রিশ্চিয়ানও তাই বলছিল। তোমার কান দুটো বেশ খোলা, বলল তেহাতিতি। আমাদের মতোই বলতে শুরু করেছে আমাদের ভাষা। তোমার কাছ থেকেই তো বেশিরভাগ শিখেছি। আজ কি বার? মানে কি রাত? মাইটু। আজকের রাত হচ্ছে হোটু, মানে একই সময় সূর্য ডুববে এবং চাঁদ উঠবে। সপ্রশংস ভঙ্গিতে মাথা নাড়ল স্মিথ। আমার মনে থাকবে না। আমাদের সাদাদের সপ্তাহের 7টা বারের নাম শিখলেই চলে। তোমাদের নিশ্চয়ই চাঁদের 28 রাতের নাম শিখতে হয়। আরো বেশি। মাইটু রাতের তাৎপর্য শোনো। এই রাতের টারো আর বাঁশ লাগানোর রাত, নারী পুরুষের মিলনেরও রাত,
কাঁকড়া আর চিংড়ি পুরনো খোলস ফেলে দেয় এরাতে জন্ম নেয় বড় চোখ আর লাল চুলওয়ালা বাচ্চারা। এরপর হঠাৎ করে একটা চিৎকার করে উঠে হাতের সুতোয় ঢিল দিল ও। সরসর করে ক্যানুর কিনারের উপর দিয়ে নেমে যেতে লাগলো সুতো। স্মিথ উৎসুক চোখে দেখতে লাগলো তেহাতিতির দক্ষ হাতে বড় মাছ খেলানো। পর মুহূর্তে স্মিথও চিৎকার করে উঠল সবিস্ময়ে। ওর বড়শিতেও আটকেছে একটা মাছ। পুরো আধ ঘন্টা ঘামতে ঘামতে মাছ দুটোকে খেলালো দুজন। স্মিথেরটা ক্লান্ত হলো আগে। সুতো টানতে শুরু করলো ও। 1 কি 2 মিনিট পরে তেহাতিতি। কিছুক্ষণের মধ্যেই মাছ দুটোকে তুলে ফেললো ওরা ক্যানুয়। ছোট্ট ক্যানুটা কাঁপতে লাগলো বিশাল মাছ দুটোর তরপানিতে। তেহাতিতি তাড়াতাড়ি চেপে ধরল ওরটার লেজ, আর স্মিথ তারটার কানকো। অন্তত 100 পাউন্ড করে ওজন হবে দুটো মাছেরই। স্মিথ মাথায় বৈঠার ঘা মেরে মাছ দুটোর ভবলীলা সাঙ্গ করে বসে পড়ল বৈঠা নিয়ে। তেহাতিতিও মাছ ছেড়ে তুলে নিল বৈঠা। বাউন্টি বেতে যখন ওরা ফিরে এলো, তখন সূর্য ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে। সাগর উত্তাল হয়ে উঠছে ধীরে ধীরে। মিনারি দাঁড়িয়েছিল সৈকতে, ওদের দেখে এগিয়ে এলো। ক্যানুটা ডাঙায় তুলতে সাহায্য করলো। সময় মতো এসেছে তোমরা, আর একটু দেরি হলেই ঝড়ে পড়তে। দাও, আমি মাছ নিই, তোমরা ক্লান্ত। অ্যালবাকর দুটো লেজ একসাথে করে দড়ি দিয়ে বেঁধে অবলীলায় কাঁধে ঝুলিয়ে নিল মিনারি। নিজের বাড়িতে এসে নামিয়ে রাখলো উঠানে। দুপুর প্রায় হয়ে গেছে। বাকি ইন্ডিয়ানরা ফিরে এসেছে কাজ থেকে। হুকে মাছ দুটো কেটে ভাগ করার নির্দেশ দিল মিনারি। মেয়েরাও এসে দাঁড়িয়েছে দেখার জন্যে। পলিনেশীয় সমাজে কেনা বেচার কোনো ব্যাপার নেই। মাছ ধরা হলে তা গোত্রের সবার ভেতর ভাগ হয় সমানভাবে, ছোট বড় কোনো ভেদাভেদ না রেখে। ইন্ডিয়ানদের এই রীতিটা শুরু থেকে অনুসরণ করা হচ্ছে পিটক্যার্নসে। ব্রাউনের ভাগ আমি দিয়ে আসবো, বলল মিনারি। হু আর তেমোয়া বাকি ভাগগুলোতে লাঠি ঝুলিয়ে দুজন লাঠির দুপ্রান্ত কাঁধে তুলে রওনা হলো বিতরণ করার জন্য। স্মিথ চলল পেছন পেছন। ম্যাককয়ের মেরিকে ওরা দাঁড়িয়ে থাকতে দেখলো বাড়ির সামনে। পেটে বাচ্চা নিয়ে বিরাট হয়ে গেছে মেরি। ওদের ভাগটা যখন ওর পায়ের ঘাসের উপর রাখা হলো, বেশ কষ্ট করতে হলো তাকে ওটা তুলবার জন্য। আই উইল, ডাকলো স্মিথ। তোমাদের জন্য সামান্য মাছ রেখে গেলাম। ম্যাককয় আর কুইন্টালকে দেখা গেল দরজার সামনে। ধন্যবাদ অ্যালেক্স। কি মাছ, অ্যালবাকর? হ্যাঁ, গরুর মাংসের পর এত ভালো খেতে আর কিছু হয় না। মিলসের বাড়িতে গিয়ে তাদের ভাগ করে দেওয়ার পর নিজের বাসায় এলো স্মিথ। ইন্ডিয়ান দুজনকে বিদায় করে দিয়ে ক্রিশ্চিয়ান আর উইলিয়ামসের ভাগ দুটো নিয়ে নিজে রওনা হলো ক্রিশ্চিয়ানের বাড়ির দিকে। বলহাদি চলল ওর সাথে। তাজা সবুজ পাতায় খানিকটা টারোর পায়েস নিয়েছে ও। মাইমিতির জন্যে, বলল বলহাদি। এটা দেখে ওর হয়তো খাওয়ার ইচ্ছে হবে। কখন ওর বাচ্চা হবে? খুব বেশি দেরি নেই, আজ বা কাল আমার মনে হয়। দরজার কাছে ক্রিশ্চিয়ানের সাথে দেখা হলো ওদের। মাছ আর পায়েসটুকু রান্নাঘরে নিয়ে গেল বলহাদি। দারুণ মাছ স্মিথ। অন্তত 1 হন্দর ওজন হবে স্যার, বেশ একটু গর্বের সাথেই বলল স্মিথ। তেহাতিতি যেটা ধরেছে সেটাও একই রকম। সবার কয়েকদিনের খাওয়া চলে যাবে। তুমি থাকো, আজ আমাদের সাথে খাবে। না স্যার, এমন সময় আপনাদের বিরক্ত করা। মাথা নাড়ল ক্রিশ্চিয়ান। বিরক্ত কিছু না, জেনি আছে, নানাই আছে, তোমার বলহাদিকে নিয়ে ওরা একসাথে খাবে। বড় অদ্ভুত জাতে ইন্ডিয়ানরা। জন্ম আর মৃত্যুই ওদের কাছে সবচেয়ে উত্তেজনার বিষয়। এসো, ভেতরে এসো। ধন্যবাদ স্যার, জ্যাকের জন্য 1 টুকরো মাছ এনেছি, ঝুলিয়ে রেখে আসি রান্নাঘরে। 10 মিনিটও হয়নি ও গেল এখান থেকে। ঠিক আছে, মাছটা ঝুলিয়ে রেখে এসো তুমি। ক্রিশ্চিয়ানের ঘরে টেবিলের সামনে বসলো ওরা। মাইমিতে এখন আর মই বেয়ে ওপরে উঠতে পারে না বলে খাওয়ার ঘরটাকে করা হয়েছে শোয়ার ঘর। খাওয়া দাওয়া আপাতত ক্রিশ্চিয়ানের ঘরেই সারা হয়। দুজন নীরবে বসে রইল কিছুক্ষণ। টেবিলের ওপরকার ক্রোনোমিটারের টিকটিক শুনতে লাগলো। ওটা ডায়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্রিশ্চিয়ানের মনে পড়ে যেতে লাগলো কাম্বারল্যান্ডের ছেলেবেলার কথা, ম্যান দ্বীপের দিনগুলোর কথা, প্রথম যখন জাহাজে কাজ নিয়েছিল সেই সময়ের কথা। বুড়ো ঘড়িটার যদি গলা থাকতো, হঠাৎ বলল ও। অনেক অদ্ভুত অদ্ভুত সব কাহিনী শোনাতে পারত আমাদের। দুটো যাত্রায় ক্যাপ্টেন কুকের সাথী ছিল ও। অজানা সাগরের ওপর দিয়ে হাজার হাজার লিগ পাড়ি দিয়েছে। জীবন শুরু করেছিল লন্ডনে, শেষ করবে এই পিটক্যার্ন আইল্যান্ডে। মৃদু হেসে মাথা ঝাঁকালো স্মিথ। আমার মতো স্যার। তোমার জন্ম লন্ডনে নাকি? আমি তো ভেবেছিলাম আমার দেশই বুঝি।
হ্যাঁ স্যার, লন্ডনেই জন্ম, মানুষ হয়েছে এতিমখানায়। আমি ছদ্ম পরিচয় আছি এখানে। আমার আসল নাম জেমস অ্যাডামস। সবাই আমাকে বাউন্ডুলে জ্যাক বলতো। এক ঝামেলায় ফেসে গিয়ে পালাতে হলো লন্ডন ছেড়ে। ঝামেলা পিছু ছাড়া না দেখে নাম বদলে উঠে পড়লাম বাউন্টিতে। মাথা ঝাঁকালো ক্রিশ্চিয়ান, একটু পরে জিজ্ঞেস করলো, বলো তো স্মিথ, এখানে থেকে তুমি খুশি? পুরোপুরি স্যার। আমার বাপ ভাগ্য পরীক্ষার জন্য লন্ডন এসেছিল, যদিও আসলে আমরা গ্রামের মানুষ, আমার রক্তে আছে গ্রাম। খুশি কিনা, আপনারা সবাই যদি চলে যান আর আমাকে সুযোগ দেন, আমি আমার স্ত্রীকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই থেকে যাব। হাসলো ক্রিশ্চিয়ান। সত্যি তোমার মতো যদি হতো সবার অবস্থা। 20 বছর পর এখানকার চেহারা কেমন হবে কল্পনা করেছো কখনো? সুন্দর সুন্দর খামার, নতুন নতুন বাড়ি, বাচ্চা কাচ্চা অনেক হবে আশা করি। তাদের প্রথমজন আসছে আপনার ঘরে। জেনিকে দেখা গেল দরজায়, ওর হাতে থালা ভর্তি ভাজা মাছ। টেবিলের উপর থালাটা রাখলো ও। কয়েক সেকেন্ড পর বলহা দিয়ে এলো আরো দুটো থালা নিয়ে। ঘন্টা খানিক পর বিদায় নেয়ার জন্য উঠে দাঁড়ালো স্মিথ। বিকেলে খাড়িতে আসতে বলো উইলিয়ামসকে, বলল ক্রিশ্চিয়ান। নৌকাগুলো যাতে ভেসে না যায় তার ব্যবস্থা করতে হবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বাউন্টি সিরিজের তৃতীয় উপন্যাস, চার্লস নর্ডহফ এবং জেমস নরম্যান হলের লেখা পিটক্যার্নস আইল্যান্ড, আজ চতুর্থ পর্ব। আমরা পড়ে শোনাচ্ছি নিয়াজ মুর্শেদের অনুবাদ। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।